তামিম বিসিবির দায়িত্ব নিতে ঘরোয়া লেগ নিয়ে কাটছে জটিলতা। চলতি মাসে মাঠে গড়াচ্ছে ডিপিএল, খেলা হবে সিঙ্গেল রাউন্ডে। তামিমের জন্য বড় বাধা হবে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার, মিঠুনের মন্তব্য। ক্রিকেটের ক্ষতি করতে এমন পরিকল্পনা, অভিযোগ তার। বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ। আজ কুমিল্লায় ঢাকা ডার্বি, আবাহনী মোহামেডান মুখোমুখি। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরু করব ক্রিকেট দিয়ে। ঘরোয়া লিগ নিয়ে কাটছে জটিলতা। চলতি মাসে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। খেলা হবে সিঙ্গেল রাউন্ডে, থাকছে রিজার্ভ ডে। বাড়ছে মাঠের সংখ্যাও। দলগুলোর পার্টিসিপেশন মানি 15 লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে 25 লাখ টাকা। এবারও থাকবে না কোনো বিদেশি ক্রিকেটারকে নিবন্ধন কিংবা খেলানোর সুযোগ। ধীরে ধীরে জটিলতা কাটছে অবশেষে। আমরুল ইসলাম বুলবুল নিজের দায়িত্বে থাকাকালীন যা করতে পারেননি, মোটে দিন তিনেকে তাই করে দেখিয়েছেন অ্যাডহক কমিটির নয়া সভাপতি তামিম ইকবাল। মান ভাঙিয়ে আলোচনার টেবিলে ডিপিএল এর ক্লাবগুলোকে, যদিও একরকম প্লট তো তৈরি ছিল। বিসিবির সঙ্গে বৈঠকে প্রিমিয়ারের 12 ক্লাবের মধ্যে এদিন লিজেন্ডস অফ রূপগঞ্জ আর ব্রাদার্স ইউনিয়ন ছাড়া উপস্থিত বাকি দলগুলো। ক্লাবগুলো জানিয়েছে নিজেদের দাবি দাওয়া, যার অধিকাংশই মেনে নিয়েছে বিসিবি। এবার থেকে বিসিবি সেই ফুডটাও আমাদেরকে প্রোভাইড করবে। সিঙ্গেল লিগেই এবার লিগটা শেষ হবে, এটা সবগুলি ক্লাব এগ্রি করছে। বেশ কিছু মাঠের ব্যাপারে আলোচনা হয়েছে যে মাঠের অপশনগুলো বাড়ানো যায় কি না, যেটা ঢাকার খুব কাছাকাছি। তো সেই জায়গা থেকে এই বিষয়টা আলোচনায় এসেছে। সো গ্রাউন্ডস থেকে সেই বিষয়গুলোকে একটু তারা মনিটর করবেন যে আসলে প্রিমিয়ার লিগের জন্য কতটুকু রেডি স্টেজে রয়েছে, তারপরে ফার্দার এই বিষয়গুলো ওনারা আমাদেরকে জানাবেন। তবে বোর্ডের চাওয়া অনুসারে 22 থেকে 25 এপ্রিলের মধ্যে নয়। ক্লাবগুলো চায় 5 মে থেকে মাঠে গড়াক ঢাকা প্রিমিয়ার লিগ। 2027 বিশ্বকাপ ভাবনায় এবারও থাকছে না কোনো বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ। সাধারণত আমরা সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ করি, বাট এখানে আমরা এবার সিঙ্গেল লিগে যাচ্ছি, যেটা হলো 11টা লিগ ম্যাচ হয়, সেই লিগের মাধ্যমেই চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ হবে। সো এটা আমাদের সব ক্লাবই আমাদের একমত হয়েছে। এটা অন্যতম কারণ ছিল, স্বাভাবিকভাবে আপনারা জানেন যে আমাদের যে সিজনটা অলরেডি এমন একটা স্টেজে চলে এসেছে যেখানে বৃষ্টি একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই জায়গা থেকে যত শর্ট টাইমে সেটা করা যায়। এবং আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্টলি কনসিডারেশনে রাখা হয়েছে, যেহেতু বৃষ্টির বিষয়টা এখানে আলোচনায় রয়েছে বা একটা সিজনের ব্যাপার রয়েছে, সেখান থেকে রিজার্ভ ডেটা আমরা কীভাবে ইউজ করতে পারি, সো রিজার্ভ ডের বিষয়টা আলোচনায় এসেছে। গেলবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উন্নতি আনা হবে মেডিকেল ব্যবস্থাপনায়ও। সঙ্গে প্রতিটা রাউন্ডের 6টা ম্যাচ হবে একদিনই। তামিমের ইনসিডেন্টটা গত বছর আমরা দেখেছি প্রিমিয়ার লিগের সময়। আমাদের জ্যাকি ভাই কোচ, আমাদের একজন ফিজিও, তো আমাদের এই ধরনের ইনসিডেন্টগুলো কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে মাঠে বেশ ঘটছে। মেডিকেলের যেটা ব্যাপার, সেটা হলো একটা অ্যাম্বুলেন্স যেটা আইসিইউ সাপোর্ট থাকবে। এই ধরনের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন, যদি অ্যাভেলেবেল সেই ফ্যাসিলিটিসটা এনশিওর করতে পারেন। যদি সেটা নাও হয়, কীভাবে ম্যাক্সিমাম বেনিফিটটা বা আমাদের ওই মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া যায় সেটার চেষ্টা করবেন। সোমবার আনুষ্ঠানিকভাবে ডিপিএল এর সময় ও দলবদলের তারিখ ঘোষণা করবে বিসিবি। তার আগে শনিবার প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল খান। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। 64 জেলার 9,000 ক্রিকেটার নিয়ে শুরু হলো 11তম জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল মিরপুরে হয়েছে জার্সি উন্মোচন অনুষ্ঠান। স্কুল ক্রিকেটারদের উৎসাহিত করতে সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের 2 তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। বিস্তারিত কেএম সনের রিপোর্টে। বিসিবির মিডিয়া সেন্টারে একঝাঁক স্কুল ক্রিকেটারের অপেক্ষা। হঠাৎ করেই কক্ষে হাজির জাতীয় দলের 2 তারকা। উদ্দেশ্য স্কুল ক্রিকেটারদের উৎসাহিত করা। এর আগে কখনোই ঘটেনি এমন ঘটনা। স্কুল ক্রিকেটের জার্সি উন্মোচন অনুষ্ঠানে জাতীয় দলের কোনো তারকার উপস্থিতি আগে দেখা যায়নি। তামিম ইকবাল বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হতেই যেন বদলে গেল চিত্র। শুক্রবার থেকে শুরু 11তম স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ব্যাটার তাওহিদ হৃদয়। সংবাদ সম্মেলনের ভিড়ভাট্টা, আলো ক্যামেরার ঝলকানি আর আনুষ্ঠানিকতার মাঝেও হঠাৎ যেন ফিরে এলো এক টুকরো শৈশব। তাওহিদ হৃদয় করলেন স্কুল ক্রিকেটের স্মৃতিচারণ। স্কুলের অনেক স্মৃতি আছে, এখনো সেগুলো মনে পড়ে। বিশেষ করে যদি বলতে চাই যে একই ব্যাট একই হেলমেট পরে যখন আমরা নামার জন্য
যে স্কুল ক্রিকেট এমন একটা জায়গা যেখানে থেকে অনেক প্লেয়ার উঠে এসেছে, অনেক প্লেয়ার এই জায়গায় পার্টিসিপেট করেছে। হৃদয়ের সতীর্থ নাজমুল শান্তর কণ্ঠেও ঝরেছে ফেলে আসা দিনের স্মৃতি। সেই সঙ্গে স্কুল ক্রিকেটকে দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার আহ্বান তার। আন্ডার 17 সময় স্কুল ক্রিকেটের একটা টুর্নামেন্ট বাইরে খেলতে যাওয়ার একটা সুযোগ হয়েছিল। সো থ্যাঙ্কস টু বিসিবি যে ওই সময় আমাকে অপরচুনিটিটা দিয়েছিল। তো ওই সময় একটা টুরই হয়েছিল কেরালাতে, দেশের বাইরে। সো ওই টুর্নামেন্টটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট ছিল আমার ক্যারিয়ারের জন্য। যদি সম্ভব হয় প্রত্যেকটা স্কুল থেকে বেস্ট প্লেয়ারগুলো সিলেক্ট করে যদি আমরা বাইরে কোনো দেশের সাথে খেলতে পারি বা কোনো স্টেটের সাথেও ম্যাচ খেলতে পারি, তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য আরো ভালো এবং এই টুর্নামেন্টটা আরো আগ্রহের সাথে প্লেয়াররা খেলতে চাইবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নাজিমে চৌধুরী। এ সময় প্রাইম ব্যাংকের পক্ষ থেকে গত আসরের বাছাইকৃত 25 জন ক্রিকেটারকে 25,000 টাকা করে বৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়। 64 জেলার 347টি বিদ্যালয়ের অংশগ্রহণে প্রায় 9,000 ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হবে এবারের জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। KM সনি, স্টার নিউজ। ক্রিকেটের উন্নয়নে তামিমের সামনে বড় বাধা হবে সোশ্যাল মিডিয়ায় অযাচিত সমালোচনা আর মিথ্যাচার মনে করছেন ক্রিকেটারদের সংগঠক কোয়াপ সভাপতি মোহাম্মদ মিঠুন। ক্রিকেটের উন্নতি নয় বরং ক্ষতি করতে এমন পরিকল্পনা করছে একটি মহল। অভিযোগ এই ক্রিকেটারের। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। এটার ইমেজটা তো নষ্ট হয়েছে। এটা একটা পরিকল্পিত বা একটা বাহিনী, বট বাহিনী। পারলে কোঅপারেট করেন, না হলে একটু যারা ভালো চায় তাদেরকে কাজ করতে দেন। ছবিটা প্রতীকী। দেশের ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা ঠিক কতটা বেশি তার জবাব এমন দৃশ্য। সেই ক্রিকেট বোর্ডের প্রধান চেয়ারটায় এখন নতুন নাম তামিম ইকবাল খান। ক্রিকেটের হারানো মর্যাদা ফেরাতে যিনি অঙ্গীকারাবদ্ধ। যদিও তামিমের এই পথটায় বড় বাধা হতে পারে সোশ্যাল মিডিয়ায় অযাচিত আলোচনা আর মিথ্যাচার। কোয়াপ সভাপতি মোহাম্মদ মিঠুন মনে করেন পরিকল্পিতভাবেই এসব বাধা সৃষ্টি করছে একটি বাহিনী। ক্রিকেটটার ইমেজটা তো নষ্ট হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটটা যেই জায়গায় ছিল ডেফিনেটলি ওই জায়গায় এখন নাই। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটা চর্চা আমরা ফলো করছি এবং এই জিনিসগুলো মানুষের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে এটা একটা পরিকল্পিত বা একটা বাহিনী, বট বাহিনী, যেটা আমি নাম শুনেছি কিছুদিন আগে, ভাই নিজে বলেছি। হ্যাঁ, তাদেরকে দিয়ে জিনিসটা আপনার পরিকল্পিতভাবে করানো হচ্ছে। আমার মনে হয় না এটা সফল হবে, কারণ আলটিমেটলি দেখেন বাংলাদেশের মানুষের আবেগের জায়গা ক্রিকেট। হ্যাঁ, বাংলাদেশের মানুষ দেখেন যতই কষ্ট পাক, যত কিছুই করে দিন, আবার কিন্তু পরের দিন খেলা দেখতে আসে। একই সাথে এই ক্রিকেটারের দাবি দেশের ক্রিকেটের উন্নতি নয় বরং ক্ষতি করতেই উঠে পড়ে লেগেছে একটি পক্ষ। যে কথাগুলো হচ্ছে সবকিছু ক্রিকেটের বেটারমেন্টের জন্য হচ্ছে। যখন বাংলাদেশের ডোমেস্টিক বন্ধ হয়ে গেছে সেটা নিয়ে কথা বলাটা তো এটা দোষের কিছু না। প্লেয়ারদের খেলা ছাড়া প্লেয়াররা চলবে কিভাবে? প্লেয়ারদের মেইন আর্থিক মেইন রুটি তো এই খেলা থেকেই আসে। সে খেলাটা বন্ধ হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। তো এই বিষয়গুলো নিয়ে কথা বললে যদি মানুষের ভালো না লাগে, তাহলে বা ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়াটা, এটা যদি মানুষের কাছে একটা উৎসবের একটা বিষয় হয়, তাহলে আমি তো মনে করি না যে এরা ক্রিকেটের ভালোর উদ্দেশ্যে বা ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। বরং এরা চেষ্টা করছে যে ক্রিকেটটা যেহেতু একটা ভালো অবস্থানে আছে, সেখান থেকে কিভাবে ক্রিকেটটাকে নষ্ট করা যায়। শেষে আকুতির সুরেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ভক্তদের দিয়েছেন ক্রিকেটের কল্যাণে এগিয়ে আসার বার্তা। আমরা বাংলাদেশের হয়ে খেলি। আপনাদের যদি দেশপ্রেম আসলেই থেকে থাকে তাহলে সাপোর্ট করেন, ক্রিকেটটাকে সামনে নিয়ে যাওয়ার বাধা হয়েন না। পারলে কোঅপারেট করেন, না হলে একটু যারা ভালো চায় তাদেরকে কাজ করতে দেন। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। পিএসএলে আগুন ঝরাচ্ছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। করাচি কিংসের বিপক্ষে মাত্র 7 রান খরচায় নিয়েছেন 3 উইকেট, গড়েছেন একাধিক রেকর্ড। টাইগার পেসারের এমন পারফরমেন্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। তবে টুর্নামেন্টে নজর কাটতে না কাটতেই আর একটা ম্যাচ পর নাহিদকে ফিরতে হবে দেশে। তানজিম ঐশীর রিপোর্ট। গতির ঝড় তুলে একের পর এক উইকেট তুলে নিলেন। পিএসএল এর নিজের দ্বিতীয় ম্যাচেই নাহিদ রানা আলো কাড়লেন, সাথে বুঝিয়ে দিলেন তাকে নিয়ে বিশ্ব ক্রিকেট কেন আলোচনা করছে।
করাচি কিংসের বিপক্ষের ম্যাচটায় নাহিদ যা করে দেখালেন তাতে মুগ্ধতা যেমন ছিল, পিএসএল এর ইতিহাসটাও একেবারে পাল্টে গেল। এক ম্যাচেই নাহিদের 2 রেকর্ড, পেশোয়ার জালমির জন্যও এলো রেকর্ড গড়া জয়। 4 ওভারে 1 মেইডেন সহ মাত্র 7 রান খরচায় 3 উইকেট, 24টা বলের মধ্যে 20টাই করেছেন ডট। এক ম্যাচের সর্বোচ্চ ডট নিয়ে নাহিদ এখন যৌথভাবে শীর্ষে। এর আগে 2018 সালে লাহোর কালান্দার্সের বিপক্ষে 20টা ডট দিয়েছিলেন মোহাম্মদ নওয়াজ। তবে বিদেশিদের মধ্যে টাইগার পেসারই নাম্বার 1। তার চেয়েও বড় আরেকটা রেকর্ড গড়েছেন তিনি। এখন পর্যন্ত 2 ম্যাচে নাহিদের ইকোনমি মোটে 5.28। পিএসএল এর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ইকোনমিক্যাল বোলার তিনি। পেশোয়ারের অধিনায়ক বাবর আজমও নিজে করেছেন প্রশংসা, এমনকি প্রতিপক্ষ দলের ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও জানিয়েছেন মুগ্ধতার কথা। তার মতে নাহিদ অনেক ভালো বল করেছে। বিপিএলেও তার বিরুদ্ধে মঈন খেলেছিলেন, সেখানেও মুগ্ধতা ছড়িয়েছিলেন তরুণ এই পেসার। মঈনের মতে বাংলাদেশের ক্রিকেটের জন্য নাহিদ অনেক বড় ভবিষ্যৎ তারকা। পিএসএল এ নাহিদ রানার যাত্রা সবে শুরু, তবে বিদেশি টুর্নামেন্টে খেলতে এসে যেভাবে ঝলক দেখালেন তাতে দলও পাচ্ছে ভালো খেলার আত্মবিশ্বাস। যদিও খুব বেশি সময় টুর্নামেন্টে চমক দেখানোর সুযোগ পাচ্ছেন না তরুণ এই পেসার। নিউজিল্যান্ড সিরিজের কারণে এনওসি পেয়েছেন 12 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ লাহোর কালান্দার্সের বিপক্ষে শনিবারের ম্যাচটাই হয়তো হতে যাচ্ছে তার শেষ ম্যাচ, কারণ ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ 2 মে আর পিএসএল এর ফাইনাল 3 মে। তানজিম ঐশী, স্টার নিউজ। এবারে ফুটবল। বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ। প্রথম দিনেই মাঠে গড়াবে আবাহনী ও মোহামেডানের হাই ভোল্টেজ ম্যাচ। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 3:30টায়। চলতি মৌসুমে এটি দ্বিতীয় ম্যাচ। ঐতিহ্যবাহী 2 ক্লাবের প্রথম লেগে রোমাঞ্চকর লড়াই শেষে 3-2 ব্যবধানে জয় তুলে নিয়েছিল মোহামেডান। ঢাকা ডার্বিতে লিগের প্রথম দেখায় আবাহনীকে হারালেও লিগ টেবিলে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। 11 ম্যাচ শেষে মাত্র 2 জয় নিয়ে মোহামেডানের সংগ্রহ মোটে 11 পয়েন্ট, অবস্থান করছে টেবিলের 6 নম্বরে। আবাহনীর অবস্থান টেবিলে 3 নম্বরে, সমান ম্যাচে 5 জয় 2 হার ও 4 ড্রয়ে আকাশী নীলদের অর্জিত পয়েন্ট 19। 24 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। শিরোপা রেসে এখনও টিকে থাকা আবাহনী মোহামেডানকে হারাতে পারলে 2-এ থাকা ফর্টিস এফসিকে টপকে যাবে। এফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব আর অনূর্ধ্ব 20 এশিয়ান কাপে ব্যর্থতা। কোচের মুখে বারবার ছুটির কথা। বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলারের বক্তব্যে যেন ক্লান্তি আর হতাশার ছাপ। তবে ছুটি চাইলেও কি এই মুহূর্তে ছুটি পাবেন এই ইংলিশম্যান? কিংবা চাকরি ছাড়তে চাইলেই কি তার সিদ্ধান্ত মেনে নেবে বাফুফে? বাস্তবতা বলছে এখনই থামার সুযোগ নেই এই কোচের। বিস্তারিত তানজিম ঐশীর আরেকটি প্রতিবেদনে। বাংলাদেশ নারী দলের দায়িত্ব পালন করতে করতে পিটার বাটলার কি খানিকটা হাঁপিয়েই উঠেছেন? এশিয়ান কাপ বাছাই পর্ব আর অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের ব্যর্থ মিশন শেষ, বিশ্রাম চান দ্য ইংলিশম্যান। কিন্তু এই ছুটির আড়ালে কি লুকিয়ে আছে হতাশা আর ব্যর্থতার চাপ, নাকি চাকরিটাই তিনি ছেড়ে দিতে চাইছেন? 2024 জানুয়ারিতে দলের দায়িত্ব নেয়ার পর স্বল্প সময়েই বাংলাদেশকে এশিয়ার বড় মঞ্চে তুলে এনেছেন বাটলার। কিন্তু বাস্তবতার জায়গায় এসে তার মূল্যায়নটা বেশ কঠিন। নিরলসভাবে কাজ করছেন, কিন্তু ভালো মানের খেলোয়াড় আর পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না। তাই প্রশ্ন উঠেছে, এই মুহূর্তে বাটলার বিশ্রাম, এমনকি চাকরিটাও ছেড়ে দিতে চাইলে বাফুফে কি তার সিদ্ধান্ত মেনে নেবে? সাম্প্রতিক সময়ে হেড কোচের কথায় ছুটির ইঙ্গিত থাকলেও বাস্তবতা ভিন্ন। দল দেশে ফিরেছে 25 মে থেকে ভারতের সাফ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাট্রিক শিরোপা জয়ের আশায় বাংলাদেশ। খেলোয়াড়রা বিশ্রামে গেলেও বাটলার থাকছেন ঢাকাতেই। নতুন মিশনের প্রস্তুতি শুরু খুব শীঘ্রই। অর্থাৎ ছুটি চাইলেও আপাতত ছুটি মিলছে না। টিম ম্যানেজমেন্টও জানাচ্ছে তার অধীনেই আবার মাঠে ফিরবে মেয়েরা। টুর্নামেন্টের পরেই জানা যাবে বাংলাদেশ নারী ফুটবলে পিটার বাটলারের ভবিষ্যৎ কি। তানজিম ঐশী, স্টার নিউজ। এবার ব্যাডমিন্টনের খবর। দেশে ফিরেছেন দক্ষিণ এশিয়ান রিলেশনস টুর্নামেন্টের স্বর্ণপদক জয়ী বাংলাদেশের 2 ব্যাডমিন্টন খেলোয়াড় সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়।
পাকিস্তান থেকে ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় দুই শ্যাটলারকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন সহ সংস্থার সদস্য রাইসুল আলম খান। এ সময় প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব মারুফ আহমেদ মৃদুল উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে পুরুষ দ্বৈতের ফাইনালে নেপালের জুটিকে 2-1 সেটে হারিয়ে পদক জেতেন বাংলাদেশের সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়। একটা ইন্দোনেশিয়ান কোচের আন্ডারে আমরা সাফের ক্যাম্প করেছি, ঠিক আছে, অনেক দীর্ঘদিন করেছি। এটা করার ফলে আমাদের পারফরমেন্সটা অনেক ভালো হয়েছে। তো আমরা এখন আপনার সাফ আন্ডার-23 রেজাল্ট করছি। ইনশাল্লাহ আমাদের রেজাল্ট থাকবে, ইচ্ছা থাকবে এখন সিনিয়র রেজাল্ট করা। আমাদের যখন সাফের ক্যাম্প হবে ওখানে সব টপ ক্লাস যারা প্লেয়ার আছে সবাই থাকবে। তো সেই জায়গায় যখন আমরা জুনিয়র হিসেবে আমরা তাদের সাথে যখন খেলার সুযোগ পাবো, সবাই একসাথে প্র্যাকটিস করব, তখন আমাদের গেমের মানটা এমনিতেই ইমপ্রুভ হবে। ওরা এখন সারা 12 মাস প্র্যাকটিস করে মাশাআল্লাহ যাকে ডাবলসে হারাইছে সিঙ্গেলস গালিব কিন্তু প্রথম গেম বেস্ট অফ 3 করছে, ওর ওয়ার্ল্ড নাম্বার 1 ছিল জুনিয়রে। তো ওর সাথে খুবই ভালো সিঙ্গেলস গেম হয়েছে এটা, মাশাআল্লাহ জয়ে খুব ভালো খেলছে। হামজা চৌধুরী লেস্টার সিটির মতোই রূপকথার গল্প লিখতে চলেছে সুইস ক্লাব থুন। চলতি মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে সুপার লিগে এসেই শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সুইজারল্যান্ডের ছোট্ট শহরের থুনের ক্লাবটি। নেই তারকা ফুটবলার, ক্লাবের বাজেট লিগের দ্বিতীয় সর্বনিম্ন। তারপরও টেবিলের শীর্ষে তাদের 12 পয়েন্টের লিড। কোনো অঘটন না ঘটলে ইতিহাস লিখবে এফসি থুন। সুইজারল্যান্ডের ছোট্ট শহর থুন, যেখানে স্বপ্নের আকাশটা কল্পনার চেয়েও বড়। শহরটার জন্য একটা বড় খবর ছিল, নতুন সুইস ফুটবল হোম পাচ্ছে তারা। কিন্তু আসল জাদু শুরু হয়েছে ঠিক তার পাশের মাঠে। এফসি থুনের জার্সি গায়ে একদল সাধারণ মানুষ শুরু করে অসাধারণ এক গল্প লিখতে। স্বপ্নবাজ কিছু ফুটবলারের হাত ধরে দ্বিতীয় বিভাগের গণ্ডি পেরিয়ে চলতি মৌসুমেই সুইস সুপার লিগে পা রাখে থুন। স্বাভাবিকভাবেই প্রাথমিক লক্ষ্যটা ছিল রেলিগেশন এড়ানো। ক্লাবের বাজেটটাও পুরো লিগের দ্বিতীয় সর্বনিম্ন। কে জানতো এই দলটাই লিখতে শুরু করবে রূপকথার গল্প। মৌসুম যত গড়িয়েছে থুন ততই অবিশ্বাস্য হয়ে উঠেছে। এখন তারা দাঁড়িয়ে আছে লিগ শিরোপার একেবারে দোরগোড়ায়। ক্লাবের 125 বছরের ইতিহাসে প্রথমবারের মতো সুইস চ্যাম্পিয়ন হবার স্বপ্ন হাতের নাগালে। লিগে সবচেয়ে বেশি গোল করেছে তারা, গোল হজমও করেছে সবচেয়ে কম, দ্বিতীয় সেরা রেকর্ড। যা চেয়েছে তাই হয়েছে। প্রতি ম্যাচ যেন এক একটা কবিতা, প্রতিটি গোল যেন এক একটা চিৎকার, যা বলছে আমরা পারি। এখনও নিয়মিত মৌসুমের একটা ম্যাচ বাকি, তারপর চ্যাম্পিয়নশিপ গ্রুপে 5টি। অথচ 6 ম্যাচ হাতে রেখে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেন্ট গ্যালেনের চেয়ে তারা এগিয়ে 12 পয়েন্ট। এই ব্যবধান শুধু সংখ্যা নয়, এটা বিশ্বাসের জয়গান। সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী বড় দলগুলো এবার পেছনে পড়ে গেছে। জেরদান শাকিরের নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়ন বাসেল, একসময়ের অপ্রতিরোধ্য ইয়াং বয়েজ, জুরিখের 2 ঐতিহ্যবাহী ক্লাব, সবাই এখন দূর থেকে শুধু দেখছে। এই গল্প শুনলে চোখের সামনে ভেসে ওঠে 2016 সালের লেস্টার সিটি, 1998 সালের কাইজার স্লাউটার্ন। সুইজারল্যান্ডেও এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল 1952 সালে, যখন গ্রাসহপার্স দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু থুনের এই আধিপত্য তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি হৃদয় ছোঁয়া। 2005 সালে যখন থুন দ্বিতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল, তখন দলের 2 স্তম্ভ ছিলেন মাউরো লুস্ত্রিনেল্লি আর আন্দ্রেয়াস গেরবার। আজ তারা আবার ফিরে এসেছেন। লুস্ত্রিনেল্লি এখন প্রধান কোচ, গেরবার ক্লাবের প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টর। যেন 2 পুরনো যোদ্ধা নতুন করে অস্ত্র হাতে নিয়ে বলছেন, চলো আবার লড়ি। একজন মাঠের ধুলোয়, অন্যজন পেছন থেকে নীরবে শক্তি যোগাচ্ছেন। থুনের দলে বড় কোনো তারকা নেই, তবে তারা একটা পরিবার। আছে অভিজ্ঞতার ঝুড়ি, সাথে তারুণ্যের ছোঁয়া। বিভিন্ন দেশ থেকে আসা এই ছেলেরা থুন লেকের পারে এসে এক হয়েছে, একই স্বপ্ন দেখছে, একই হৃদয় লড়ছে। ফুটবল এমনই খেলা, এখানে টাকা, নাম, খ্যাতি সবসময় জিততে পারে না। জিততে পারে শুধু বিশ্বাস, একতা আর অদম্য ইচ্ছাশক্তি। ছোট শহর লেখে বড় গল্প। একদিন হয়তো ইতিহাসের পাতায় লেখা হবে, ছোট শহর থুন একবার পুরো সুইজারল্যান্ডের আকাশ ছুঁয়ে দিয়েছিল। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। জুলেরিমে ফিফার সেই প্রথম ট্রফি, যা আজও খুঁজে পাওয়া যায়নি। ব্রাজিল থেকে চুরি হওয়া ট্রফিটা আসলে কোথায় থাকতে পারে? কিভাবে বিশ্বকাপের মতো এত বড় একটা ইভেন্টের ট্রফি গায়েব হয়ে যেতে পারে?
1930 সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের প্রথম ট্রফি ছিল জুলে রিমে ট্রফি, যার নামকরণ করা হয়েছিল জুলে রিমের সম্মানে। কিন্তু জুলে রিমেরও আগে এই ট্রফি পরিচিত ছিল ভিক্টরি নামে। 1946 সালে ফিফার তৃতীয় সভাপতি জুলের নামে ট্রফির নামকরণ করা হয়। 1904 সালে ফিফা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জুলে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট চালুর প্রস্তাব পাশ করাতে বড় ভূমিকা রাখেন। 1921 সালে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি টানা 33 বছর এই পদে ছিলেন, যা এখনো পর্যন্ত সংস্থাটির ইতিহাসে দীর্ঘতম সময়। স্বর্ণের প্রলেপ দেওয়া এই ট্রফিতে গ্রিক বিজয়ের দেবী নাইকিকে একটি কাপ উঁচু করে ধরে রাখতে দেখা যায়। রিমে একটি সাহসী ঘোষণা দিয়েছিলেন, যে দেশ 3 বার বিশ্বকাপ জিতবে তারা স্থায়ীভাবে এই ট্রফি নিজেদের কাছে রাখতে পারবে। 1970 সালে ব্রাজিল পেলের ক্যাপ্টেন্সিতে তাদের তৃতীয় শিরোপা জেতে এবং স্থায়ীভাবে ট্রফিটা পেয়ে যায়। এরপর 1974 সালের বিশ্বকাপের জন্য ফিফা নতুন একটা ট্রফি তৈরি করে। কিন্তু আসল ট্রফির গল্প এখানেই শেষ হয়নি। 1983 সালে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের অফিসে চোর ঢুকে জুলে রিমে ট্রফিটি চুরি করে নিয়ে যায়। এরপর আর কখনো এটি উদ্ধার করা যায়নি। অনেক তদন্তকারীর মতে এটি গলিয়ে ফেলা হয়েছে, তবে এর প্রকৃত পরিণতি আজও রহস্যই রয়ে গেছে। বর্তমান বিশ্বকাপ ট্রফিটি প্রায় 14.4 ইঞ্চ লম্বা এবং ওজন প্রায় 13 পাউন্ড। বিজয়ী দল আসল ট্রফির একটি ব্রোঞ্জের প্রতিলিপি পায়, আর আসল ট্রফিটা সুইজারল্যান্ডের ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে সংরক্ষিত থাকে। বিশ্বকাপে একাধিকবার জয়ী দেশের সংখ্যা খুবই কম। ব্রাজিল সর্বোচ্চ 5 বার জয়ী, এরপর জার্মানি এবং ইটালি 4 বার করে জিতেছে, আর্জেন্টিনা 3 বার, আর ফ্রান্স ও উরুগুয়ে 2 বার করে শিরোপা জিতেছে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্পোর্টস ট্রফিগুলো সময়ের সাথে সাথে কিছুটা পরিবর্তিত হয়েছে ঠিকই, কিন্তু ফিফার আসল ট্রফিটা এখনও নিখোঁজ, যা ফুটবল ইতিহাসের অন্যতম রহস্যময় এক অধ্যায়। ডায়না জারিন, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও না। স্টার প্লের সঙ্গেই থাকুন।